অনেক দিন আগে থেকে আপনাদেরকে সমরেশ মজুমদারের লেখা উপন্যাস কালবেলা পড়ে শোনাচ্ছিলাম। তবে উপন্যাসটি পুরোপুরি শেষ করা হয়নি, কয়েকটি পর্ব মাত্র বাকি আছে। আজকে আমরা শুনব কালবেলা উপন্যাসের 29তম পর্ব। আশা করছি আগের পর্বগুলোর মতো এটিও আপনাদের কাছে ভালো লাগবে। খুব পাকা জুয়ারিও ভাবতে পারেনি কংগ্রেস এই নির্বাচনে পশ্চিমবঙ্গে গরিষ্ঠতা পাবে। কয়েকটি ব্যাপারে যে প্রতিকূল পরিস্থিতি হয়েছিল তার জন্য এমন ভরাডুবি হবে তা বিরোধীরাও আশা করেনি। মুশকিল হলো কংগ্রেস হারলেও কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পেল না। আদর্শের যে কেতাবি কথাবার্তা এতকাল পার্টিগুলো শুনিয়েছে তা বেমালুম ভুলে গিয়ে সম্পূর্ণ বিরোধী চিন্তার শক্তির সঙ্গে হাত মেলালো এবার। কংগ্রেস থেকে বিতাড়িত এক নেতার তৈরি জোরদারের সমর্থন পুষ্ট মুষ্টিমের এমএলএ নিয়ে নির্বাচিত দলকে সামনে রেখে ময়দানে জনসভা করল মার্কপন্থীরা। কারণ মন্ত্রিত্বের ব্যাপারে মার্ক্সবাদী কমিউনিস্টদের অন্যান্য দলগুলো বিশ্বাস করতে পারছিল না। অল্প কদিন আগে ভোট পাওয়ার জন্যে যারা খেয়েও করেছে তারাই একসঙ্গে দাঁত বের করে হাসল। অনিমেষরা দেখল শুধু মন্ত্রিত্ব পাওয়ার জন্য কম আসন পাওয়া গান্ধীবাদী নেতাকে শিখণ্ডী করে কমিউনিস্ট পার্টি রাইটার্স বিল্ডিংয়ে বসার স্বপ্ন সার্থক করল। এমনকি স্বরাষ্ট্র দপ্তর পাওয়ার জন্য তাদের সব চেষ্টা ব্যর্থ হলে উপমুখ্যমন্ত্রী নামে একটি নতুন পদের উদ্বোধনে সম্প হতে হলো। কিন্তু প্রকাশ্যে ব্যাখ্যা দেওয়া হচ্ছিল এসবই হচ্ছে জনগণের চাপে। নেতারা গোলাম হোসেনের গলায় ঘোষণা করলেন, জনগণের রায় মাথা পেতে নিলাম, যুক্তফ্রন্ট গঠিত হলো। পার্টির বিরুদ্ধে এতকাল যে অভিযোগ বিক্ষুব্ধরা করত তা আরও সত্য বলে প্রমাণিত হলো তাদের কাছে। যারা ইতিমধ্যে পার্টি থেকে বেরিয়ে এসেছিল তারা আশা করেছিল এরকম আদর্শহীন দল থেকে এবার অনেকেই তাদের সঙ্গে যোগ দেবে, কিন্তু কার্যত তা হলো না। পার্টির এই আচরণে যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়া হলো। যে কোনো অপরাধী তার সমর্থনে বড় যুক্তি তৈরি করে রাখতে পারে যদি তাকে জেরা করার সুযোগ না দেওয়া হয়। এক্ষেত্রে পার্টিকে জেরা করা মানে দল বিরোধী কাজে লিপ্ত হওয়া। অনিমেষরা আশা করেছিল নির্বাচন হেরে গেলে মার্ক্সবাদীরা সংসদীয় গণতন্ত্রের মেকি পথ ছেড়ে আসবে। বস্তুত এ সম্পর্কে কানাঘুষো শোনা যাচ্ছিল। এটি রাজ্যে সরকার হাতে পাওয়া মানে কোনোভাবেই কমিউনিজম প্রতিষ্ঠা নয়। এই শাসন ব্যবস্থায় সমস্ত ক্ষমতা যখন কেন্দ্রীয় সরকারের হাতে তখন একটি রাজ্য সরকার কিছুই করতে পারে না। কিন্তু কার্যত দেখা গেল মার্ক্সবাদীরা এতেই সন্তুষ্ট হয়ে পড়েছে। কেন্দ্রর কাছে থেকে আরও ক্ষমতা পাওয়ার জন্য মাঝে মাঝে আবেদন নিবেদন চলছে। অনিমেষরা বুঝে নিল যা করবার তাদের একাই করতে হবে। এদেশের থিওরি আর প্র্যাকটিসের মধ্যে যে আকাশ জমিন ফারাক তা ওরা যারা মাটিতে দাঁড়িয়ে কাজ করছিল তারা হাড়ে হাড়ে টের পাচ্ছিল। কিন্তু ততক্ষণে বল গড়াতে শুরু করেছে। উত্তেজনা মানুষকে একত্রিত করে। অনিমেষরা পশ্চিম বাংলা এড়িয়ে এখন সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। কিন্তু এ কথা ঠিক, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একাংশ জনগণের সঙ্গে থাকার চেষ্টা করছে। নেতারা চাইছিল সরকারে গিয়ে রাষ্ট্রযন্ত্রর প্রক্রিয়াশীল চরিত্র, আমলাদের চেহারা, বিচার ব্যবস্থা এবং পুলিশের আসল রূপ কৃষকদের সামনে ভালোভাবে তুলে ধরতে। নির্বাচনের আগে তারা কৃষকদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলোর প্রতি এক ধরনের নৈতিক দায়িত্ব তারা বোধ করছিলেন। কিন্তু সরকারে গিয়ে এসব সংস্কার করতে গিয়ে অন্য শরিক দলের কাছ থেকে এরা বাধা পেলেন।
অতিরিক্ত জমি ভূমিহীন কৃষকদের মধ্যে বিতরণ এবং বর্গা চাষি উচ্ছেদ বন্ধের একটা চেষ্টা তারা করলেন, যা বিচার ব্যবস্থা এবং আমলাতন্ত্রের বাধায় অকেজো হলো। 18 মার্চ 1967 তারিখে মার্ক্সবাদীরা শিলিগুড়ি মহকুমা শাখার উদ্যোগে একটি শাসক সভা করেন। জমির ওপর ভূমি মালিকদের একচেটিয়া অধিকারের অবসান, কৃষক সমিতির মাধ্যমে জমির সুষ্ঠু বন্টন, জোতদারদের উৎখাত করার জন্যে কৃষকদের সশস্ত্র করার একটা কর্মসূচি নেওয়া হলো। কিন্তু পরবর্তীকালে যখন আন্দোলন তুঙ্গে, তখন যুক্তফ্রন্টের পুলিশ কৃষকদের নির্মমভাবে হত্যা করেছে। তখন সরকারের থেকেও মার্ক্সবাদীরা সামান্য প্রতিবাদ ছাড়া কিছু করতে পারেনি। যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কৃষকদের ওপর অত্যাচার চালালেও তারা মন্ত্রিত্বে থেকে যান এবং সেই পথেই কৃষক আন্দোলনের সক্রিয় বিরোধিতা করেন। প্রথম বিস্ফোরণ 67 সালের মার্চ-এপ্রিল মাসে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে। দলে দলে গরিব শুকিয়ে যাওয়া কৃষকরা বেরিয়ে এলো ঘর থেকে বেনামি জমি দখল করতে। জোতদাররা প্রতিরোধ করল বন্দুক হাতে। কিন্তু মানুষ যখন মরিয়া হয়, তখন সে বাঁচার স্বপ্ন দেখে। সে সময় তাকে দাবিয়ে রাখা শক্ত। কৃষকরা ব্যাপক হারে জমি দখল করতে লাগল। জোতদারের হাত শক্ত করল পুলিশ। স্বাধীন ভারতবর্ষের মাটিতে মাথা তুলে দাঁড়াতে চাওয়া গরিব কৃষকদের রক্ত ঝরল। তারা চেষ্টা করল পুলিশের হাত থেকে অস্ত্র কেড়ে নিতে, জোতদারদের নিরস্ত্র করতে। কিন্তু বিনিময়ে মহিলা এবং শিশুদের নৃশংসভাবে হত্যা করল পুলিশ। নকশালবাড়ির মাটিতে যে রক্ত ঝরল, তার প্রতিবাদে কোনো রাজনৈতিক দল কিন্তু গলা খুলল না। যুক্তফ্রন্টে বাস করে মার্ক্সবাদীরা কিছুটা প্রতিবাদ জানানোর ঝুঁকি নিয়ে চুপ করে গেল। তখন সারা দেশে একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল যে মার্ক্সবাদীরা নাকি খুব কট্টর, তাদের মনোভাব জঙ্গি, শক্তি প্রয়োগ করা ছাড়া চিন্তা করতে পারে না। ফলত তাদের সম্পর্কে এক ধরনের ভীতি অন্য শরিক দলের মধ্যে সঞ্চারিত হলো। তারা এদের বিরুদ্ধে সরব হলো না। কিন্তু এত চেষ্টা সত্ত্বেও যুক্তফ্রন্টকে বাঁচানো গেল না। পরস্পরকে প্রতিনিয়ত সন্দেহ এবং অবিশ্বাস করে একটি পরিবার কখনো টিকে থাকতে পারে না। নকশালবাড়িতে যে আন্দোলনের সূচনা হলো, তা এখানেই আপাত দৃষ্টিতে থেমে গেলেও সারা দেশে তার প্রতিক্রিয়া হলো ব্যাপক। এই আন্দোলনের খবর সারা দেশে ছড়িয়ে পড়ল। কেরালা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, ত্রিপুরা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, আসাম ইত্যাদি রাজ্যে ভূমিহীনদের মধ্যে জমি দাবি, জোর করে বাড়তি জমি দখলের চেষ্টা, উচ্ছেদ হওয়া বর্গাদাররা মাঠের ফসল কেটে নিতে চেষ্টা করতে লাগলো। নকশালবাড়িতে যে রক্ত ঝরেছিল কৃষকের শরীর থেকে, তা যেন সমস্ত নিরস্ত্র কৃষকের বুকে ছড়িয়ে পড়ল। অনিমেষ এতদিন সংবিধানের কাজে ব্যস্ত ছিল। শিলিগুড়ির সঙ্গে তার যোগাযোগ। নকশালবাড়ির আন্দোলনের পর সারা দেশে পুলিশি তৎপরতা শুরু হয়ে গেল। বেশিরভাগ সময়ে তাকে এবং তার সঙ্গীদের গা ঢাকা দিয়ে থাকতে হলো। একটা ব্যাপার প্রায়ই অনিমেষকে চিন্তিত করত। এত কাছে নকশালবাড়িতে যে ঘটনা ঘটে গেল, তার কোনো প্রতিক্রিয়া মধ্যবিত্ত কিংবা শ্রমজীবীদের মধ্যে হচ্ছে না। যেন এসব করে কৃষকরা জমি পাচ্ছে, তাতে আমাদের কি, এইরকম প্রবণতা দেখা দিচ্ছিল। অনিমেষরা আজ সারা দেশে ব্যাপকভাবে নকশালবাড়ির সমর্থনে পোস্টার ফেলছে, ছোট ছোট জনসভা করছে। ওরা ধরে নিচ্ছিল এইভাবে ওরা সাধারণ মানুষকে বোঝাতে পারবে। খুঁটিমারি জঙ্গলের মধ্যে অনিমেষের সাময়িক আস্তানাটা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছিল। সিরিল প্রায় খবর আনছিল যে স্বর্গছেড়া অঞ্চলে পুলিশি তৎপরতা বাড়ছে। এখন সারা দেশ গরম। কাগজ খুললেই পুলিশের সঙ্গে নকশালপন্থীদের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। কথাটা ভাবলে অনিমেষের অবাক লাগে।
যেহেতু নকশাল বাড়িতে প্রথম বিস্ফোরণ, তাই একটা দলের নাম নিশ্চিত হয়ে গেল নকশালপন্থী বলে। অন্ধ্রপ্রদেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে কেউ নিহত হলে তাকে বলা হয়েছে নকশাল। কেন? অবশ্যই নিজেদের নকশাল বাড়ির কৃষকদের উত্তরসূরি বলতে গর্বিত বোধ করার কারণ আছে। কিন্তু সমস্ত দেশে যখন বিপ্লবের আগুন ছড়িয়ে দেবার চেষ্টা চলছে, তখন একটা ক্ষুদ্র সীমার মধ্যে নিজেদের পরিচয় আবদ্ধ করা কেন? এসবই বুর্জোয়া মানসিকতার ফসল, কিন্তু তারাও ক্রমশ সেটা মেনে নিচ্ছে। নির্দেশ এসেছে, এই এলাকায় যত ব্যক্তি মালিকানায় বন্দুক আছে তা জোর করে ছিনিয়ে নিতে হবে। লিস্ট অনিমেষের হাতে। আজ রাতে প্রথম অ্যাকশনে বের হবে সে। কিন্তু ভেতরে ভেতরে একটু উত্তেজনা বোধ হচ্ছিল না। সিরিল এবং সে ছাড়া এই তথ্যটি কাউকে জানানো হয়নি। বিকেল হয়ে যাওয়ায় এই সময়টায় অনিমেষ একা বসেছিল। বড় বিষণ্ণ লাগে এই সময়টা। তার উপর জল ও বাতাস বইছে। ভুটানের পাহাড় থেকে মেঘ ভেসে আসছে এদিকে কদিন ধরে। প্রথম বর্ষণ শেষ হবার পর কিছুদিন প্রকৃতি চুপচাপ ছিল। এখন যে বর্ষা নামবে তা চলবে একটানা। সময়টা অবশ্যই অ্যাকশনের পক্ষে উপযুক্ত। সন্ধ্যের খানিক বাদে জুলিয়েন এলো, সঙ্গে সিরিল। মালবাজার মেটেলি অঞ্চলে কাজ করছে জুলিয়েন। আজ ওর আসবার কথাও নয়। অনিমেষ হাত মিলিয়ে জিজ্ঞাসা করল, হঠাৎ এখানে? কিছু টাকার দরকার, কিছু ভালো মাল আসছে পাকিস্তান থেকে। কি আছে? যা আছে তাতে একটা থানা উড়ে যাবে। অনিমেষ বলল, ভালোই হলো, চলুন দেখি কপালে কি আছে আজ। তারপর সে জুলিয়ানকে আজকের পরিকল্পনার কথা খুলে বলল। সিরিল চুপচাপ শুনছিল। শেষ হলে বলল, আজ রাতে এখান থেকে হাওয়া হয়ে যেতে হবে। আমি গাড়ির ব্যবস্থা করে ফেলেছি। অনিমেষ জিজ্ঞাসা করল, কার গাড়ি? পনিরামেরই। ওর গ্যারেজে 3টে জিপ আছে। চাবি কার কাছে থাকে আমি জেনে এসেছি। জুলিয়েন বলল, কাজ শেষ হলে কোথায় যাওয়া হবে? শিলিগুড়ি যাব। মোটেই তা করতে যাবেন না। শিলিগুড়ি এখন খুব গরম। রাতে জিপ দেখলে পুলিশ ছাড়বে না। কিন্তু একটা বড় শহরে গিয়ে গা ঢাকা না দিলে মুশকিল হবে। শিলিগুড়ি ছাড়া আর তো কিছু মাথায় আসছে না। জিপ নিয়ে সোজা নাগরকাটায় চলে যান। সেখানে রাতটুকু কাটিয়ে ভোরের ট্রেনে হাসিমারায় ফিরে আসবেন। ওখান থেকে ভুটানের বর্ডার মিনিট 15 রাস্তা। পুলিশ জিপ খুঁজে পেলে ভাববে শিলিগুড়ি দিয়েই গিয়েছেন, আবার উল্টো রাস্তায় ফিরে যেতে পারেন। এ কথা ওদের মাথায় ঢুকবে না। নাগরকাটায় অনিমেষ কখনো যায়নি। হাসিমারায় গিয়েছে, ওখান থেকে ফুন্টশিলি খুব কাছে। পাশেই নদীর ওপর বিরাট বাঁধে কাজ হচ্ছে। সেখানে ওদের কিছু লোক আছে। আস্তানা পেতে অসুবিধে হবে না। জুলিয়েনের পরিকল্পনা তাই ওর খুব পছন্দ হলো। লোকটির মাথায় খুব স্বাভাবিক ব্যাপারটা চমৎকার খোলে। রাত 12টায় একদম মৃত হয়ে যায় স্বর্গছেরা। কোথাও সামান্য শব্দ নেই। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। অনিমেষ আর জুলিয়েন সমিলগুলোর সামনে এসে দাঁড়ালো। সিরিলকে বলা হয়েছে মেছুয়া পুল থেকে স্কোয়াডের বাকি সবাইকে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে সেখানে চলে আসতে। অনিমেষের একটু উত্তেজনা আসছিল না। সে একবার প্যান্টের ভেতরে গোটা অস্ত্রটা দেখে নিল। সুভাষদার দেওয়া জিনিসটা খুব ভালো। একদিন বৃষ্টির রাত্রে সে নিয়মকানুন মেনে পরীক্ষা করেছিল। হাত কাঁপেনি, কিন্তু একটি গুলি ছোড়ার অভিজ্ঞতা ছাড়া আর কোনো সম্বল নেই। বরং জুলিয়েনের হাতে ঝোলার মধ্যে যে মালগুলো আছে তা অনেক নিরাপদ। এক টিপ করে ছুঁড়ে দাও, একসঙ্গে অনেকটা জায়গা উড়ে যাবে। অনিমেষ চারপাশে তাকালো। সামনেই ওদের স্কুল। এখন অবশ্য নামেই স্কুল, আসলে কিছু ভাঙাচোরা টিনের ঘর আর পুজো মণ্ডপ। আসল স্কুল হচ্ছে ওপাশে মাঠের গায়ে।
কিন্তু এখানেই ভবানী মাস্টার ওদের পড়াতেন। সেই 47 সালের 15ই আগস্ট এই স্কুলের সামনে সে জাতীয় পতাকা তুলেছিল। কানের পর্দায় এখনো বন্দে মাতরম চিৎকারটা মাখামাখি হয়ে আছে। অনিমেষ হাসল। সেসব শৈশব স্মৃতি সুদৃশ্য রঙে মোড়া যেন। ছায়ায় ছায়ায় সিরিল বেরিয়ে এলো। রেডি? জুলিয়েন বলল, তুমি চলে যাও আগে, হাওয়া দেখলে সিটি দেবে, আমরা আসছি। মোট 8 জন। অনিমেষ এদের প্রত্যেককে চেনে। একটা সুবিধে যে এদের কারোর নাম পুলিশের খাতায় নেই, কিন্তু ছেলেগুলোর মুখ চোখ দেখে অনিমেষ বুঝতে পারছিল এরা ঠিক স্বাভাবিক নেই। সে ওদের সামনে গিয়ে বলল, কমরেডস, আজ আমরা যা করতে যাচ্ছি তা এই দেশের জন্যই, মনে কোনো সংকোচ রাখবে না কেউ। ছেলেগুলো কোনো কথা বলল না। অনিমেষ জানে সিরিল ওদের যা বোঝানোর বুঝিয়েছে। দুটো দলে ভাগ হয়ে ওরা রাস্তা পার হলো। বৃষ্টির জল মাথায় জমেছে। ভাগ্যিস এখন মেঘ ডাকছে না, কারণ বিদ্যুৎ ঝলসালে অসুবিধায় পড়তে হতো। চৌমাথায় এসে ওরা পজিশন নিয়ে দাঁড়ালো। পনিরামের বাড়ি দেখা যাচ্ছে। নিঝুম এই রাতে সেখানে একটা আলোও নেই। এই সময় সিটি বাজলো। তীক্ষ্ণ একটা শব্দ আচমকা কানের পর্দায় স্ক্রুর মতো পেঁচিয়ে ঢুকে যেতেই অনিমেষ সোজা হয়ে দাঁড়ালো। পাঁচিলটা কাঁধ বরাবর। ওরা সবাই ডিঙ্গিয়ে এপারে চলে এলো। গেট ভেতর থেকে তালা দেওয়া। একজন একটা ছোট লোহার রডের চাপ দিয়ে তালাটাকে খোলার চেষ্টা করতেই শব্দ হলো। সঙ্গে সঙ্গে কুকুর ডেকে উঠল ভেতর থেকে। ততক্ষণে তালা খুলে গেছে। ওরা চট করে বাড়ির দেওয়ালের দিকে সরে এলো। কুকুরটা তখন প্রবল শব্দে ডেকে যাচ্ছে। একটা মানুষের গলা শোনা গেল, কুকুরটাকে ধমকাচ্ছে। কিন্তু আরো মরিয়া হয়ে উঠল ওর গলার শব্দ। অস্বাভাবিক ব্যবহার করে। লোকটা ঝুঁকে পড়ে বাইরের দিকটা দেখতে চেষ্টা করে হাঁক দিলেন, দারোয়ান, দারোয়ান। গেটের ডান দিকে দরজা বন্ধ একটা ছোট ঘর থেকে উত্তর এলো, জি সাব। শালা শুয়োর কি বাচ্চা, रात भर नींद आता क्या, देखो बाहर में क्या हुआ। অনিমেষ দেখল ছোট ঘরের দরজাটা খুলে গেল। একটা মাঝ বয়সী লোক সন্দেহ নিয়ে ঘর থেকে বেরিয়ে চারপাশ দেখতে লাগলো। অনিমেষরা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে চট করে নজর পড়া সম্ভব নয়, কিন্তু অনিমেষ চট করে ভেবে নিল লোকটাকে বাড়তে দেওয়া উচিত নয়। ওপরের লোকটা তখনও ঝুঁকে আছে বারান্দায়। কুকুরের চিৎকারও কমেনি। গেটের তালা যে ভাঙা হয়েছে দারোয়ান বোধহয় ভাবতে পারেনি, কারণ সেটা ফাঁক করা ছিল। একটু অসতর্ক হয়ে লোকটা ঘুরে দেখার জন্য এপাশে এলো। ফোঁটা ফোঁটা বৃষ্টিতে নিশ্চয়ই ওর খুব অপছন্দ হচ্ছিল। তাছাড়া রাত দুপুরে বিছানা ছেড়ে উঠে আসার আলসেমি হয়তো চোখে জড়িয়েছিল। অনিমেষরা শক্ত হয়ে দাঁড়িয়ে লোকটাকে লক্ষ্য করছিল। কাছাকাছি আসতেই সিরিল আচমকা ওর মাথায় আঘাত করল। একটাও শব্দ বের হলো না। কাটা কলা গাছের মতো লোকটা মাটিতে নেতিয়ে পড়ল। ওরা দ্রুত শরীরটাকে কার্নিশের নিচে নিয়ে এলো, যাতে উপর থেকে এ ব্যাপারটা দেখা না যায়। তখনই উপর থেকে চিৎকার এলো, দারোয়ান, সব ঠিক হে। কোনো উত্তর না পেয়ে লোকটা খিচিয়ে উঠল, আরে এ হারামি, কাহা হে তুম। অনিমেষ ইশারায় সবাইকে চুপ করে থাকতে বলে গুটি গুটি করে বারান্দায় এসে সদর দরজার পাশে দাঁড়ালো। কিছুক্ষণ হাঁকাহাঁকির পর বোধহয় লোকটার মনে সন্দেহ ঢুকল। কুকুরটাকে টানতে টানতে সে ভেতরে ঢুকে গেল। জুলিয়েন অনিমেষের পাশে এসে ফিসফিসিয়ে বলল, ওরা অ্যালার্ট হবার আগে আমাদের ঢোকা উচিত। অনিমেষ ঘাড় নাড়ল, না, ওরা কিছুই আন্দাজ করতে পারবে না, ওয়েট করুন। ভেতরে অনেকগুলো গলা কথা বলছে। তারপর পায়ের শব্দ পাওয়া গেল। অনিমেষ ততক্ষণে প্রস্তুত।
বিরক্ত গলায় কিছু বলতে বলতে দরজাটা কেউ খুলতেই কুকুরটা তীরের মতো ছিটকে বেরিয়ে এলো, কিন্তু বারান্দার শেষ প্রান্তে পৌঁছাবার আগেই আত্মচিৎকারে বেচারাকে শুয়ে পড়তে হলো। সিরিলের সঙ্গীদের মধ্যে কেউ একজন চটপটে হাতে কাজ শেষ করতে পারবে তা অনিমেষও ভাবতে পারেনি। ফলে যে লোকটা দরজা খুলেছিল সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে ওদের দেখে ঠক ঠক করে কাঁপতে লাগলো। অনিমেষ লোকটির সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, পানিরাম কোথায়? 3-4 বার কথা বলার চেষ্টা করে শেষ পর্যন্ত লোকটা আঙ্গুল দিয়ে ভেতরটা দেখিয়ে দিল। সময় নষ্ট করলো না অনিমেষরা, লোকটাকে সঙ্গে নিয়ে অন্দরে ঢুকে পড়ল। বেশ বড় বাড়ি, চারপাশের ঘরগুলোর কিছু মুখ কৌতূহলে বাড়িয়ে হকচকিয়ে গেল। অনিমেষ চিৎকার করল, আপনারা সবাই বেরিয়ে আসুন, নইলে এই লোকটিকে মেরে ফেলা হবে। অস্ত্রটি বের করে লোকটির শরীরে ঠেকালো সে। সঙ্গে সঙ্গে লোকটি ধপ করে মাটিতে বসে পড়ল। ম্যাজিকের মতো কাজ হয়ে গেল তৎক্ষণাৎ। পিলপিল করে 5-6 জন নারী পুরুষ জড়সড় হয়ে ঘরের কোনায় এসে দাঁড়ালো। সিরিল গিয়ে ঘরগুলো দেখে এলো, এসে ঘাড় নাড়ল, কেউ নেই। ঠিক তখনই একটা গুলির শব্দ হলো, আর অনিমেষ দেখল ওদের দলের একটি ছেলে ছিটকে পড়ে গেল। অনিমেষ দ্রুত মুখ তুলে মোটা লোককে দেখতে পেল। 2 হাতে বন্দুক নিয়ে আবার টিপ করছে। কিছু বোঝার আগেই বিস্ফোরণ ঘটে গেল উপরে। জুলিয়েনের হাত শূন্য থেকে নেমে আসার আগেই দোতলার কাঠের রেলিংয়ের একাংশ খসে গেল। বন্দুকধারী উবু হয়ে বসে আর্তনাদ করতে লাগলো। দুজনকে এদের পাহারায় রেখে অনিমেষটা উপরে উঠে এলো। সিরিল চটপটে হাতে লোকটিকে তুলে ধরল। কেয়া পানিরাম জি, কেয়া হুয়া? সর্বাঙ্গে রক্ত ঝরছে, হাতের বন্দুক পড়ে গেছে। লোকটা তখনও গোমড়াচ্ছে। মরে যাওয়ার মতো আহত হয়নি বোঝা যায়। অনিমেষের মাথা গরম হয়ে গিয়েছিল। সে দাঁতে দাঁত চেপে জিজ্ঞাসা করল, গুলি করলেন কেন? ডাকু ডাকু ডাকু। পনিরাম তখনও কাঁদছিল। জুলিয়েন বলল, আর দেরি করা ঠিক হবে না। শব্দ পেয়ে লোকজন ছুটে আসতে পারে, চটপট জলদি। বেশিক্ষণ সময় লাগলো না দুটো বন্দুক হাতাতে। পানিরামের শোয়ার ঘরের সিন্দুকে টাকার স্তূপটা পাওয়া গেল। দুটো বাজারের থলেতে পুরে নিল সেগুলোকে। সিরিল সোনার গয়নাগুলোর দিকে হাত বাড়াতে যাচ্ছিল, নিষেধ করলো অনিমেষ। ওগুলো নিয়ে ঝামেলা বাড়বে, তুমি গাড়ির চাবি জোগাড় করো। এক লাফে নিচে নেমে গেল সিরিল। অনিমেষ দ্রুত বারান্দায় গিয়ে বাইরের দিকটা দেখল। আশেপাশে লোকজনের গলা পাওয়া যাচ্ছে। গুলির শব্দে ঘুম ভেঙে গেছে এ তল্লাটের মানুষের। আর এখানে থাকা যায় না। ভেতরের বারান্দায় আসতেই জুলিয়ানের গলা পাওয়া গেল। আজ বাদলা হলো পানিরাম বাবু। এতদিনে যে রক্ত শুষেছেন গরিব মানুষের, তার হিসেব মেটালেন আজ। কথাটা শেষ করে ইঙ্গিত করতেই সিরিলের সেই সঙ্গীতই যে কুকুরটাকে ঠান্ডা করেছিল তার হাত চলল। অনিমেষ দেখল বসে থাকা বিরাট শরীরটা লাশ হয়ে গেল। অনিমেষের দিকে তাকিয়ে জুলিয়েন হাসল। উপায় ছিল না, শালা আমাদের চিনতে পেরেছিল, বাঁচিয়ে রাখলে বেশি দাম দিতে হতো। অনিমেষ আবিষ্কার করল এই ছাড় পোকাটির মৃত্যু চোখের উপর দেখেও তার একটুও খারাপ লাগলো না, বরং অদ্ভুত শান্ত হয়ে গেল নার্ভগুলো। চট করে মনে পড়ে গেল নিচের মাটিতে ওদের একজন শুয়ে আছে। ওরা এবার নিচে নেমে এসে ছেলেটির পাশে দাঁড়ালো। এক পলকেই বোঝা যায় প্রাণ গুলি লাগা মাত্রই চলে গেছে। বুকের ওপর অনেকটা রক্ত মাখামাখি হয়ে আছে। জুলিয়েন নিচু গলায় নির্দেশ দিতেই ছেলেরা শরীরটাকে তুলে নিল। ঘরের কোনায় দাঁড়ানো লোকগুলোর দিকে তাকিয়ে অনিমেষ বলল, 10 মিনিটের মধ্যে যে ঘর থেকে বের হবে তাকেই পানিরাম বানিয়ে দেব। ওরা বারান্দায় এসে দেখল
অন্তত জনা 15 লোক গেটের বাইরে জমা হয়েছে। দু একজন গেট টেনে খুলে ভেতরে ঢুকবো ঢুকবো করছিল। ওদের দেখে কি করবে বুঝতে পারছে না। যদিও এখনো বেশ অন্ধকার, মুখের আদল পরিষ্কার দেখা যায় না, তবু কোনো সুযোগ নিতে চাইল না অনিমেষ। শূন্যে মুখ করে গুলি ছুড়ল আচমকা। কে আগে পালাতে পারে সে চেষ্টা চলল এবার। পাশের গ্যারেজ থেকে একটা জিপ নিয়ে সিরিল তখন নিঃশব্দে এসে দাঁড়িয়েছে সামনে। দুটো গাড়ি পাওয়া গেল না, একটার আবার ইঞ্জিন খারাপ। ওরা সন্তর্পণে মৃত ছেলেটিকে জিপের পেছনে 2 সিটের মাঝখানে শুইয়ে দিয়ে উঠে বসলো এক এক করে। জায়গা কম হচ্ছিল, কিন্তু তা নিয়ে কেউ কোনো কথা বলল না। জিপ চলতে আরম্ভ করার আগে অনিমেষের মনে পড়ে গেল 1 মিনিট দাঁড়াতে বলে সে লাফিয়ে নেমে পকেট থেকে কালো চক বের করে সাদা দেওয়ালের ওপর দ্রুত লিখল, নকশাল বাড়ি লাল সেলাম, গরিব মানুষের শত্রু পানিরামরা সাবধান। চটপট লিখে জিপে উঠতেই জুলিয়ান বলল, হাতের লেখার প্রমাণ রেখে গেলেন। অনিমেষ গম্ভীর গলায় বলল, আজ থেকে যুদ্ধ শুরু হয়ে গেল যখন, তখন সারা শরীর দিয়েই তো প্রমাণ রাখছি। গেট পার হবার সময় জুলিয়ান উঠে দাঁড়িয়ে ঝোলা থেকে বস্তুটি বের করে পানিরামের বাড়ির উপরে ছুঁড়ে মারল। প্রচণ্ড শব্দে স্বর্গছেরা কেঁপে উঠতেই ওরা রাস্তায় এসে পড়ল। একটি মানুষকেও কাছাকাছি দেখা যাচ্ছে না। জিপ ছুটল নাগরকাটার দিকে। অনিমেষ 1 পা বাইরে রেখে সামনের সিটে কোনো মতে বসে আছে। তার পাশে জুলিয়ানের পায়ের নিচে থলে ভর্তি টাকা। পেছনের একটি ছেলের হাতে 2টো বন্দুক। কেউ কোনো কথা বলছিল না, মুখে কোনো শব্দ কেউ না করলেও প্রত্যেকেই মৃতদেহটির কথা ভাবছিল। যাবার সময় সে সবার মতোই সহজ ভঙ্গিতে হেঁটে গিয়েছিল। এখন তার শরীর নিথর, জিপের মেঝেতে থলের মতোই পড়ে আছে। প্রথম অ্যাকশনেই একটা বড় দাম দিতে হলো। অনিমেষ এই 20-21 বছরের ছেলেটিকে আগে কখনো দেখেনি, কিন্তু ছেলেটির কথা যতই ভাবছিল সে, তত তার ভেতরে ক্ষরণ হচ্ছিল। ওর সঙ্গীরাও এতক্ষণ ছিল চুপচাপ। ডান দিকে বানরহাটকে রেখে ওরা ডায়না নদীর ওপরে চলে আসতেই অনিমেষ সিরিলকে গাড়িটা থামাতে বলল। চুপচাপ সে নিচের নদীটার দিকে তাকালো। অনেকটা জায়গা চর পড়ে আছে, মাঝখানে সরু ফিতের মতো জলের রেখা। সে ফিরে এসে বলল, গাড়িটাকে ব্যাক করে নদীর বেডে নিয়ে যাওয়া যায় না? হ্যাঁ, ওপাশে একটা রাস্তা আছে, তাই করুন। ওরা সবাই গাড়ি থেকে নেমে পড়ল। সিরিল ধীরে ধীরে গাড়িটা পেছনে নিয়ে গেল। অনিমেষ সঙ্গীদের মুখের দিকে তাকালো। সে যা ভাবছে এরাও কি তাই ভেবেছে? না হলে কি কারণে জিপটাকে নিচে নিয়ে যেতে বলল তা জিজ্ঞাসা করলো না কেন? আঘাত কি সব মানুষের ভাবনা এক হাতে বইয়ে দেয়? ওরা নিঃশব্দে নিচে নেমে এলো। বড় বড় বোল্যান্ডারের পাশ দিয়ে জিপটাকে কোনো মতে নদীর ওপর নিয়ে এলো সিরিল। ছেলেটা খুব ভালো গাড়ি চালায়। ওরা সেই আবছা অন্ধকারে ঘুরে ঘুরে ঠিক ব্রিজের নিচে একটা নরম জায়গা পেল। অনিমেষ দেখল জায়গাটাতে অনেকটা বালি, পাথর টাথর বড় একটা নেই। সিরিল গাড়ি থেকে নেমে বলল, আমরা সবাই একমত তো? সবাই জিজ্ঞাসার চোখে তাকাতেই সিরিল খানিক ইতস্তত করল। সোমবার ডেড বডি ওর মায়ের কাছে পৌঁছে দেওয়ার কথা। জুলিয়ান বলল, অসম্ভব, সেটা করলে পুরো দল ধরা পড়ে যাবে। অনিমেষ সিরিলকে জিজ্ঞাসা করল, তোমার কি ইচ্ছে? হঠাৎ হাউমাউ করে কেঁদে ফেলল সিরিল। সবাই চুপ করে থাকলো কিছুক্ষণ। অনিমেষ বুঝতে পারছিল এদের অনেকের কান্নায় সিরিল প্রকাশ্যে কাঁদছে। অনেক চেষ্টার পর নিজেকে শান্ত করল সিরিল। শুধু আমার কথা শুনে সোমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। আমি ওর মায়ের কাছে কখনো যেতে পারবো না। ঠিক আছে, এখানেই হোক। বালি নরম বলে অসুবিধা হলো না।
ওরা সবাই মিলে হাত চালালো। জিপের মধ্যে একটা ছোট ট্রিপল পাওয়া গেল। গর্তটা ফুট 4 খুঁড়তেই ঘন্টা 1.5 খরচ হয়ে গেল। এখন এখানে শব্দ নেই। নদীর দুধারে জঙ্গল, মাঝে মাঝে এক একটা ভারী গাড়ি ব্রিজের ওপর দিয়ে হু হু করে ছুটে যাচ্ছে। ওরা ঠিক ব্রিজের নিচে থাকায় কোনো চলন্ত গাড়ির নজরে পড়ার সম্ভাবনা নেই। একসময় খুঁড়তে খুঁড়তে জল বেরিয়ে এলো। খোঁড়া বন্ধ করে জুলিয়েন ছেলেদের বলল কিছু মাঝারি সাইজের বোলজার জড়ো করতে। তারপর গাড়ি থেকে ট্রিপলটা বের করে গর্তের মধ্যে সুন্দর করে বিছিয়ে দিল। ট্রিপলের একটা দিক অনেকখানি বাইরে বের করে রাখল সে। সিরিল এবার 3 জনকে সঙ্গে নিয়ে জিপ থেকে সোমরার শরীরটাকে পরম যত্নে বয়ে নিয়ে এলো সেখানে। এই পাতলা অন্ধকারেও বোঝা যাচ্ছিল ছেলেটার মুখ অত্যন্ত স্বাভাবিক, যেন গভীর ঘুমের ভেতর স্বপ্ন দেখছে সে। অনিমেষ জানে না এই কালো ছেলেটি রাজনীতি বুঝতো কিনা, লেখাপড়া কতদূর শিখেছে, আদৌ শিখেছে কিনা তাও তার জানা নেই। কিন্তু একটা নতুন ভারতবর্ষ তৈরি করার যে স্বপ্ন তাদের চোখে, তার শরিক ছিল। কিংবা এসবের কিছুই সে তেমন জানত না। বন্ধুর কথায় হয়তো অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে চেয়েছিল, কিন্তু অনিমেষের মনে হলো আসন্ন বিপ্লবের ভিত তৈরি করতে সে একটা পাতলা ইট পাতল। জুলিয়েনের মাথা ঠিক ছিল। চটপটে হাতে সে ছেলেটির পকেট দেখে নিল। একটা চারমিনার প্যাকেট, দেয়াশলাই আর গোটা 3 টাকা ছাড়া আর কিছু নেই। কিন্তু বুকের ওপর নেতানো ক্রুশ দেওয়া চিহ্নটাকে সযত্নে খুলে নিয়ে সে সিরিলের হাতে গুজে দিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ বিড়বিড় করে ঠোঁট নাড়ল। তারপর কপালে ছোঁয়ালো, 2 কাঁধে হাত ছুঁয়ে অনিমেষের দিকে তাকালো। অনিমেষ সঙ্গীদের দিকে এগিয়ে এলো। কমরেডস, এটা অত্যন্ত বেদনার যে আমাদের একজন সাথী আজ আমাদের প্রথম অ্যাকশনের দিনেই শহীদ হলো। আসন্ন বিপ্লবের সূচনায় এই মৃত্যু আমাদের যদিও নিঃসঙ্গ করল, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের উদ্যমকে আরও শক্তিশালী করবে। যা সত্য তা আমাদের মানতেই হবে। আসুন আমরা সবাই মিলে কমরেড সোমরার কাছে শপথ করি, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা যেন তার আত্মার অপমান না করি। সবাই এসে সোমরাকে ঘিরে হাঁটু গেড়ে বসল। সেই নির্জন মধ্যরাতের নদীর চরে শিরশিরে বাতাস ছাড়া আর কোনো শব্দ নেই। প্রত্যেকে সোমরার শরীর স্পর্শ করতেই অনিমেষের মনে হলো এখনো তাপ আছে মৃতদেহে। অনিমেষ গাঢ় গলায় বলল, আপনারা আমার সঙ্গে উচ্চারণ করবেন, যতদিন ভারতবর্ষের বুর্জোয়া শাসন ব্যবস্থা ধ্বংস না হয় ততদিন আমরা বিশ্রাম করব না। খুব গম্ভীর বিষণ্ণ কিন্তু দৃঢ় গলায় শব্দগুলো প্রতিধ্বনিত হলো। তারপর অত্যন্ত যত্নে সোমরার শরীর গর্তের ভেতরে ট্রিপলের ওপর শুইয়ে দিয়ে ট্রিপলের অন্য প্রান্ত দিয়ে ঢেকে দেওয়া হলো। সামান্য বালি ছড়িয়ে এক এক করে বোলজারগুলো সাজানো হলো শরীরের ওপর। এবার প্রত্যেকে বালি চাপিয়ে দিতে লাগলো গর্তে। জুলিয়েন চাপা গলায় বলল, কমরেড সোমরা, যুগ যুগ জিও। ওরা সবাই সাড়া দিল, যুগ যুগ জিও। নকশাল বাড়ি লাল সেলাম, লাল সেলাম, লাল সেলাম। কমরেড সোমরা লাল সেলাম, লাল সেলাম, লাল সেলাম। সেই রাত্রিরে কতগুলো বুকের ওপর গভীর কষ্টের ভীষণ উত্তাপ জন্ম নিচ্ছিল। প্রতিটি শব্দ যেন জ্বলন্ত মশালের মতো ওদের সমস্ত শরীরে তাপ ছড়াচ্ছিল। এক সময় যখন ওই গর্তটির কোনো অস্তিত্ব বোঝা যাচ্ছিল না, তখন ওরা নিঃশব্দে উঠে দাঁড়ালো। শেষ হলো কালবেলা উপন্যাসের 29তম পর্ব। আজকের গল্প পাঠ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশন বার অন করে রাখবেন, তাহলে দেখবেন যখনই আমি এর পরের পর্বটি আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি পরের পর্বটি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাইকে টাটা।